চ্যাম্পিয়ন্স লিগে আপনার সবচেয়ে ফেভারিট ম্যাচ কোনটা? এই প্রশ্নের জবাবে মোস্ট অফ দ্য কেসেস দেখা যাবে আপনারা এমন এমন সব ম্যাচের কথা বলছেন যেখানে কিনা একটা কামব্যাকের কাব্য রচনা করা হয়েছিল, যেখানে একটা ফিরে আসার গল্প লেখা হয়েছিল। আপনি রিয়াল মাদ্রিদের সাপোর্টারদেরকে জিজ্ঞাসা করেন, তারা অতি অবশ্যই সেই লা ডেসিমা জয়ের বিখ্যাত ম্যাচটার কথা বলবে, যেখানে কিনা সার্হিও রামোসের লাস্ট মোমেন্টের ওই হেডারের কারণে একটা বেশ ভালো রকমের কামব্যাক দিয়ে ইভেনচুয়ালি ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে যায় রিয়াল মাদ্রিদ এবং সেখান থেকে তারা ম্যাচটা জিতে যায়। শুধু তাই না, গত কয়েক বছরে তারা ম্যানচেস্টার সিটি, চেলসি, বায়ার্ন মিউনিখ এরকম অনেক টিমের এগেনস্টে অনেকবার অবিশ্বাস্য এক একটা কামব্যাক দিয়েছে। আপনি বার্সেলোনাকে জিজ্ঞাসা করে দেখুন, তারা অফকোর্স ওই ম্যাচটার কথা বলবে যেখানে তারা পিএসজির এগেনস্টে সেকেন্ড লেগে অসাধারণভাবে কামব্যাকের একটা গল্প রচনা করেছিল এবং নেইমার ছিলেন সেই কামব্যাকের সবচেয়ে বড় রচয়িতা। তারা অফকোর্স ওই ম্যাচটার কথা বলবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের এগেনস্টে পিছিয়ে থেকে শেষ মুহূর্তে দুটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে গিয়েছিল। আপনি লিভারপুলের সাপোর্টারদেরকে জিজ্ঞাসা করেন, তারা অফকোর্স বলবে সেই ইস্তানবুল মিরাকেলের কথা। তারা অফকোর্স বলবে সেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালটার কথা, যেখানে তারা সেকেন্ড লেগে অ্যানফিল্ডে বার্সেলোনাকে 4 গোল দিয়ে বিধ্বস্ত করেছিল। আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টারদেরকে জিজ্ঞাসা করেন, তারা অফকোর্স সেই 99-এর বিখ্যাত ট্রেবল জয়ী সিজনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা অবশ্যই বলবে, যেখানে তারা লাস্ট মোমেন্টে কামব্যাক দিয়ে শিরোপা জিতে নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের। সো এরকম দেখবেন ইন মোস্ট অফ দ্য কেসেস সে সকল ম্যাচের কথাই উঠে আসবে যেখানে কিনা শেষের কিছু মোমেন্টে ডমিনেন্স দেখানোর মাধ্যমে দুর্দান্ত কামব্যাকের গল্প রচনা করা হয়েছিল এবং আমাদেরকে অবিশ্বাস্য কিছু মুহূর্তের সাক্ষী করে দিয়েছিল। কিন্তু এখানেই গত রাত্রের ম্যাচটা অনেক ব্যতিক্রম। আপনারা সবাই জানেন যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগে পিএসজির মাঠে গত রাত্রে আমরা যে মহাকাব্য দেখলাম, সেই মহাকাব্যের সঙ্গে আসলে তেমন কোনো ম্যাচের সেভাবে তুলনা করা যায় না। এবং এই একটা ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ ফার্স্ট লেগের এই ম্যাচটা ওই একটা ক্ষেত্রেই ব্যতিক্রম, যে এখানে কিন্তু তেমন কোনো কামব্যাকের কাব্য রচনা হয়নি, যেখানে কিনা যে দলটা কামব্যাক করছে তারা শেষের একটা পিরিয়ডে দুর্দান্তভাবে স্রোতের বিপরীতে গিয়ে ডমিনেন্স দেখিয়ে কামব্যাক রচনা করেছিল। এই ম্যাচটা সেরকম না, বরং এই ম্যাচটা আমরা দেখলাম দুজন কোচের আইডিওলজিক্যাল ব্যাটল। যে আইডিওলজিক্যাল ব্যাটলের কারণে দুই কোচের কেউই নিজেদের দর্শন থেকে বিন্দুমাত্র সরে আসতে চাননি। দুই কোচের কেউই কোনো রিয়াক্টিভ ট্যাকটিক্সের আশ্রয় নেননি। তারা তাদের নিজস্ব ট্যাকটিক্সের উপরে এত বেশি আস্থাশীল ছিলেন যে প্রতিপক্ষের শক্তিমত্তা কি, প্রতিপক্ষের দুর্বলতা কি, এটা নিয়ে তারা অত বেশি চিন্তা না করে তাদের নিজস্ব শক্তি কি সেটার উপরে সবচেয়ে বেশি ফোকাস করেছেন এবং ওই শক্তি অনুযায়ী খেলতে চেয়েছেন। তারা এমনভাবে ট্যাকটিক্স সাজিয়েছেন যেটা কিনা তাদের দর্শনকেই প্রতিফলিত করে, তাদের আক্রমণাত্মক দর্শনকে প্রতিফলিত করে। এবং এরকম দুটি কোচ যখন তাদের আক্রমণাত্মক দর্শনের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য এভাবে উঠে পড়ে লাগেন, তখন ফুটবল প্রেমীদের চোখের সামনে একটা মহাকাব্য রচিত হয়, যে মহাকাব্যটা আমরা গত রাত্রে দেখেছি। পিএসজির মাঠে 5-4 গোলে চ্যাম্পিয়ন্স লিগের একটা সেমিফাইনাল হয়েছে। আমি আমার জীবদ্দশায় এত গোল হওয়া চ্যাম্পিয়ন্স লিগের কোনো সেমিফাইনাল দেখি নাই এক লেগের। হ্যাঁ, আই গেস আপনারাও দেখেন এটা নিশ্চিত। সো দুটি দল কিভাবে ট্যাকটিক্সের খেলায় একে অপরকে বারবার পরাস্ত করছিল এবং ইভেনচুয়ালি লাস্ট মোমেন্টে পিএসজি কিভাবে নিজেদের মাঠ থেকে জয় ছিনে নিয়ে আসলো, ট্যাকটিক্যাল ব্যাটলটা আসুন দেখে নেওয়া যাক। পিএসজি যথারীতি এই ম্যাচেও 4-3-3 ফরমেশনে খেলতে নেমেছিল, কিন্তু আরও 10টা পিএসজির ম্যাচের সঙ্গে এই ম্যাচটাও তেমন কোনো পার্থক্য ছিল না। এই ক্ষেত্রে যে ফরমেশন যাই হোক না কেন, পিএসজি যখনই মাঠে খেলতে নামে তখন খেলোয়াড়দের পজিশনের কোনো ঠিক থাকে না। ডেম্বেলে দেখা যায় যে স্ট্রাইকার থাকলেও তিনি মোস্ট অফ দ্য টাইম ফলস নাইনের মতো এইভাবে পেছনে চলে আসেন। ডেজিরে দুয়েও কিন্তু রাইট উইংয়ে স্টার্ট করলে দেখা যায় যে তিনি এ সকল হাফ স্পেসগুলোতে ডমিনেট করার চেষ্টা করেন এবং কন্ট্রোল করার চেষ্টা করেন, এবং কখনো কখনো দেখা যায় যে তিনি এ সকল জোনগুলোতেও চলে আসেন এবং কাভারাৎসকেইয়া যেন ডিরেক্টলি এ সকল জোনগুলোতে অ্যাটাক করতে পারেন সেটা এনশিওর করেন এখান থেকে পাস দেওয়ার মাধ্যমে বা এখান থেকে তার ভিশন এবং ক্রিয়েটিভিটি দেখানোর মাধ্যমে। সো এই ম্যাচেও কিন্তু সেই জিনিসটাই হয়েছে। কাভারাৎসকেইয়ার ফার্স্ট গোলটার ক্ষেত্রে দেখেন যে উনি যখন এভাবে বক্সে ঢুকে গেলেন, তিনি কিন্তু ডেজিরে দুয়ে দেওয়া একটা পাস থেকে কিন্তু বক্সে এভাবে ঢুকে গিয়েছিলেন। সো ডেজিরে দুয়ে ওয়াজ ভেরি ফ্লুইড অ্যান্ড ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইন পিএসজি's ট্যাকটিক্স। গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ভারেন জারে এমেরি এবং জাও নেভেস। এই দুজনের ভিশন অনেক ভালো, তারা ক্রিয়েটিভিটিও অনেক ভালো দেখাতে পারেন, তাদের পাসিংও বেশ ভালো, বিল্ড আপের কোয়ালিটিও অনেক ভালো। তবে যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো এই দুজনের, সেটা হলো গিয়ে তাদের গ্রাউন্ড কাভারেজ এবং তাদের অ্যাগ্রেশন। তাদের এই ডিফেন্সিভ ডুয়েলস জেতার ক্ষমতার কারণেই কিন্তু দেখা যায় যে পিএসজি যত বেশি গোল খাওয়ার কথা তত বেশি তারা গোল খাচ্ছে না, আরও অনেক কম গোল খাচ্ছে। এবং তাদের এই অফ দ্য বল মাস্টারির কারণে, তাদের এই
এই ডুয়েলিংয়ের জেতার কারণে দেখা যায় যে ভিতিনিয়া তখন স্বস্তির সঙ্গে এ সকল জোনগুলো থেকে একের পর এক সফল পাস দিতে থাকেন। সো এই ম্যাচেও কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি যে দুজন ফুলব্যাক যখন উপরে উঠে যাচ্ছিলেন, স্পেশালি আশরাফ হাকিমি যখন উপরে উঠে যাচ্ছিলেন, তখন মার্কিনিওস এই সকল জোনগুলো কভার করছিলেন, পাঁচও প্রপার ডিফেন্ডারের মতো এই সকল জোনগুলো কভার করছিলেন এবং ভিতিনিয়া কিন্তু নিচে নেমে যাচ্ছিলেন এবং এই সকল জোন থেকে তিনি সফল পাস দেওয়ার চেষ্টা করছিলেন এবং তিনি যেন ওটা সঠিকভাবে দিতে পারেন এবং তাকে যেন সেরকম প্রেসের সম্মুখীন না হতে হয়, এই জন্য জাও নেভেস এবং ওয়ারেনজায়ার এমেরি কিন্তু সাহায্য করছিলেন। নুনো মেন্ডেস অসাধারণ লেফট ব্যাক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ম্যাচে তিনি বেশ ভালোই স্ট্রাগল করেছেন। হি প্লেড অ্যাজ থার্ড সেন্টার ব্যাক বেসিক্যালি, অত বেশি অ্যাগ্রেসিভ হতে পারেননি বিকজ অফ দি প্রেজেন্স অফ মাইকেল ওলিসে, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। সো নুনো মেন্ডেস অত অ্যাটাকিংয়ের ক্ষেত্রে অত বেশি সাহায্য করতে পারেননি দেখেই অনেক সময় দেখা যাচ্ছিল যে দেজিরে দুয়ে বাম দিকে এসে কাভারাৎসকেইয়ার সঙ্গে এই কম্বিনেশনটা করছিলেন এবং দেমবেলেও কিন্তু ফলস লাইন থেকে বারবার এভাবে নেমে আসছিলেন। আশরাফ হাকিমি একাই রাইট উইং সামলেছেন। সো মোটামুটি এরকমই একটা ট্যাকটিক্সে কমপ্লিটলি ফুল থ্রটল অ্যাটাকিং ফুটবল খেলেছে পিএসজি। বায়ার্ন মিউনিখ কি করেছে দেখে নেওয়া যাক। পিএসজির হয়ে উসমান দেম্বেলে যেরকম ফলস নাইনের ভূমিকাতে খেলেছিলেন, হ্যারি কেইনও একই কাজ করেছেন এবং হ্যারি কেইন যখন পেছনে বারবার নেমে আসছিলেন, মিডফিল্ডের সাথে কম্বাইন করছিলেন এবং এখান থেকে পাস দিয়ে ডি বক্সে বল পাঠানোর চেষ্টা করছিলেন, তখন মাইকেল ওলিসে এবং লুইস দিয়াস দুজন উইঙ্গার বারবার এভাবে সাইড লাইন থেকে ডিরেক্টলি বক্সে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিলেন এবং তাদের এই দৌড়ে ঢুকে যাওয়া দেখে কিন্তু হ্যারি কেইন পেছনের সকল জায়গা থেকে পাস দিচ্ছিলেন বারবার, উড়ন্ত বল দিচ্ছিলেন বারবার। লুইস দিয়াসের গোলটার কথাই লক্ষ্য করে দেখুন, 5-4 যখন বায়ার্ন মিউনিখ করে ফেললো, লুইস দিয়াস কিন্তু বক্সের মধ্যে ঢুকে যাচ্ছিলেন, এটা নোটিস করেই হ্যারি কেইন এখান থেকে কিন্তু পাস দিয়েছিলেন একটা লম্বা। সো এইটাই ছিল বায়ার্নের অন্যতম মেইন ট্যাকটিক্স পিএসজিকে হারানোর ক্ষেত্রে। পিএসজি গোটা সিজনেই দুটো সিচুয়েশনে স্ট্রাগল করেছে, একটা হলো গিয়ে সেট পিসে পিএসজি অত ভালো কিন্তু নয় এবং সেটা আমরা গত ম্যাচেও কিন্তু বায়ার্নের এগেন্স্টে দেখতে পেয়েছি, এবং আরেকটা হলো গিয়ে এই যে পেছন থেকে এই সকল জোনগুলো থেকে যখন ডিরেক্টলি বল তাদের ডিফেন্স বরাবর চলে যায়, তখন পিএসজি সেকেন্ড বল সেভাবে ভালো মতো উইন করতে পারে না এবং এই জিনিসটাই কিন্তু বায়ার্ন বারবার এক্সপ্লয়েট করতে চেয়েছে বাই ইউজিং লুইস দিয়াস ডিরেক্টলি বক্সে ঢুকে যাচ্ছিলেন এবং এভাবেই কিন্তু ডিরেক্টলি একটা ভার্টিক্যাল আক্রমণ করছিলেন পিএসজির ডিফেন্সের দিকে উদ্দেশ্য করে। ওলিসে ওয়াজ ম্যাজেস্টিক। সো এই সকল জোনগুলোতে এই তিনজনের কম্বিনেশন ওয়াজ ব্রেথ টেকিং। এই ম্যাচে বায়ার্নের অন্যতম প্রধান ট্যাকটিক্যাল মিস্টেক একটা ছিল স্ট্যানিসিচকে নামানো। স্ট্যানিসিচ প্রথম থেকেই খুবই মিডিয়কার খেলেছেন, স্পেসিফিক্যালি জোনাথান তা এবং উপামেকানো পেছনে ছিলেন এবং স্ট্যানিসিচ বারবার এই সকল হাফ স্পেসগুলোতে উঠে যাচ্ছিলেন। স্ট্যানিসিচ যখন এই সকল হাফ স্পেসগুলোতে উঠে যাচ্ছিলেন, তখন বাম দিকে থাকা কিচা কাভারাৎসকেইয়া বারবার এদিক দিয়ে ঢুকে যাচ্ছিলেন, তখন দেখা যাচ্ছিল যে উপামেকানোকে একাই রাইট উইং ব্যাক, রাইট সেন্টার ব্যাক এই সকল জোনগুলোকে একাই সামলাতে হয়েছে। ডেভিসের জায়গায় যদি স্ট্যানিসিচকে বসানো হতো এবং তার জায়গাতে যদি কনরাড লাইমারকে নামানো হতো, তাহলে আমার কাছে মনে হয় যে হয়তো বা ডিফেন্সিভ দিক থেকে বায়ার্ন আরেকটু সলিড হতে পারত। ম্যানুয়েল নয়ারকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ম্যানুয়েল নয়ার যেরকম ইনকনসিস্টেন্ট পারফরমেন্স দেখাচ্ছেন, সেকেন্ড লেগে এটা একটা বড় চিন্তার বিষয় হবে বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে, বিকজ আই গেস বহুদিন পর আমি ম্যানুয়েল নয়ারের এমন একটা ম্যাচ দেখলাম যেখানে তিনি কোনো রকমের সেভ করেননি, তাকে আমি অ্যাটলিস্ট কোনো সেভ করতে দেখি নাই। অ্যান্ড অফকোর্স এই ম্যাচটার মাধ্যমে আমরা আবারও দেখলাম যে দুই দলের যদি ফুললি ফাংশনিং, ফুললি কমপ্লিমেন্টারি একটা ফরওয়ার্ড লাইন থাকে এবং সেই ফরওয়ার্ড লাইনের মধ্যে যদি ড্রিবল করতে পছন্দ করেন এরকম ফুটবলাররা থাকেন, তাহলে কীরকম ব্রেথ টেকিং বিউটিফুল ফুটবল আমরা দেখতে পারি। বায়ার্নের ক্ষেত্রে ছিলেন মাইকেল ওলিসে এবং লুইস দিয়াস এবং হ্যারি কেইন, এবং পিএসজির ক্ষেত্রে ছিলেন দেজিরে দুয়ে, উসমান দেম্বেলে এবং কিচা কাভারাৎসকেইয়া। প্রত্যেকেই অসাধারণ ড্রিবলার এবং এই অসাধারণ ড্রিবলিংয়ের কারণেই কিন্তু দুই দলের ডিফেন্সই অত্যন্ত সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু এত শত সমস্যার মুখোমুখি হওয়ার পরও দুই কোচ তাদের অ্যাটাকিং ফিলোসফি থেকে এক চুলো নড়তে চাননি। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই ম্যাচ দেখার পরে আপনার ফিলিংস কি। লেটস হ্যাভ আ ডিসকাশন।